ক্লাস 12 সেমিস্টার 3 এই সেমিস্টার 3 জন্য 4 নম্বর সেটের আলোচনা। এই যে আলোচনাটি হবে এইটা রায় ও মার্টিনের বই থেকে সংগ্রহ করা। যাদের কাছে এই বইটি রয়েছে তারা মিলিয়ে দেখতে পারো, কারণ যত দেখবে ততই মনে থাকবে। এই যে সেটের কোশ্চেনগুলি আলোচনা হচ্ছে এগুলো অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে, বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো দেখি 4 নম্বর সেটের আলোচনাতে কি কি প্রশ্ন রয়েছে। প্রথম কোশ্চেন, ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বলেছেন কে? আমরা আগের সেটে আলোচনা করে এসেছি ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন কে। দেখো এখানে আরেকটা অন্যরকম কোশ্চেন, এই ধরনের কোশ্চেনে কিন্তু পড়বে। তাহলে ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বলেছেন ফ্রিডম্যান নামক রাষ্ট্রবিজ্ঞানী। পূর্ব ও পশ্চিমের মধ্যে ঠান্ডা লড়াইয়ের বিভাজনের প্রতীক ছিল। এখানে যে অপশানগুলো দেওয়া আছে ভালো করে অপশানগুলো দেখবে বার্লিন প্রাচীর। এই বার্লিন প্রাচীরটা হচ্ছে তোমার জার্মানিতে অবস্থিত। এই ঠান্ডা লড়াইয়ের সময় জার্মানিকে দুটি ভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে পূর্ব জার্মানি আর একটা পশ্চিম জার্মানি। এই ঠান্ডা লড়াইয়ের কারণেই কিন্তু জার্মানি বিভাজিত হয়েছিল। দ্বিমেরু কেন্দ্রিকতার উদ্ভব হয় কবে? তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দ্বিমেরু কেন্দ্রিক প্রবণতার উদ্ভব হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 সাল থেকে 1945 সাল। তাহলে 1945 সালের পর থেকেই দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতির উদ্ভব হয়। দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি হল সংঘাত ও পুনঃসংকটের রাজনীতি মাত্র। এই কথাটি বলেছেন কে? কেনেথ ওয়ালজ নামক রাষ্ট্রবিজ্ঞানী। 5 দাগেটাতে বিবৃতি রয়েছে, বিবৃতি এ কারণে আর। ভালো করে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো। ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরু কেন্দ্রিকতার অবসান ঘটিয়েছে। তাহলে ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি হয়েছিল 1991 খ্রিস্টাব্দে, মানে সোভিয়েত ইউনিয়নের পতন হয়। সোভিয়েত ইউনিয়নের পতন হওয়ার পরে যেমন বিশ্বে এক মেরু কেন্দ্রিকতার সূচনা হয়, তেমনি বহু মেরু কেন্দ্রিক ধারণারও প্রচলন হয়। তাহলে বিবৃতি এ ঠিক। এবারে কারণ দেখি, কারণে কি আছে। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির ফলে একটি বহু মেরু কেন্দ্রিক বিশ্বের উত্থান ঘটে। তাহলে আমরা আলোচনা যেটা করলাম সেটাই কিন্তু রয়েছে। দেখি অপশানে কোনটা ঠিক হয়। অপশান এ বি সি ডি দেওয়া আছে। দেখো অপশান এ ঠিক, এ ও আর উভয়েই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে আমরা দেখলাম যে সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল এবং পতনের ফলে বহু মেরু কেন্দ্রিক বিশ্বের সূচনা হয়। তাহলে এর পেছনে কারণটা কি ছিল? এর পেছনে কারণ ছিল সোভিয়েত ইউনিয়নের পতন। তাহলে এর দাগেটাই অ্যান্সার হবে। ঠান্ডা লড়াইয়ের সময় দ্বিমেরু কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থায় দুটি রাজনৈতিক মতাদর্শ হল। তাহলে ঠান্ডা লড়াই যে হয়েছিল তা দুটি মতাদর্শের কারণেই কিন্তু হয়েছিল। এগুলো আমরা আগের সেটে আলোচনা করেছি। তাহলে সেই মতাদর্শগুলো কি কি? সেই মতাদর্শগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী মতাদর্শ এবং সোভিয়েত ইউনিয়নের সাম্যবাদী মতাদর্শ। অপশান এ পুঁজিবাদ এবং সাম্যবাদ। জোট নিরপেক্ষতা শব্দটি প্রথম প্রয়োগ করেছিলেন কে? জোট নিরপেক্ষ শব্দটির প্রথম প্রয়োগ করেছিলেন জওহরলাল নেহরু। অনেকে বলেন 1955 সালে যে বাদুং সম্মেলন হয়েছিল, এই বাদুং সম্মেলনের মধ্য দিয়েই জোট নিরপেক্ষতার সূচনা হয়েছে। তাহলে জওহরলাল নেহরু 1955 সালে জোট নিরপেক্ষতার ধারণাটি প্রয়োগ করেন। এই জোট নিরপেক্ষতা কেন গ্রহণ করেছিলেন জওহরলাল নেহরু? আমরা সকলেই জানি 1945 সালে ঠান্ডা যুদ্ধের সূচনা হয়েছিল দুটি মতাদর্শকে কেন্দ্র করে। তো ভারতের
জওহরলাল নেহেরু বা তৃতীয় বিশ্বের রাষ্ট্রনেতাগণ কোনো রকম কোনো মতাদর্শে বা কোনো রকম কোনো জোটে অংশগ্রহণ না করে নিজস্ব একটা জোট তৈরি করেন, যার নাম হচ্ছে জোট নিরপেক্ষতা। বিষয়টা ক্লিয়ার হয়েছে? কমেন্টে জানাবে। ভারতের নিরপেক্ষতা শূন্যস্থান প্রকৃতির, মানে ভারতের নিরপেক্ষতাটা কেমন? এটা হচ্ছে গতিশীল প্রকৃতির, এক জায়গাতে থেমে নেই, নিরপেক্ষতাটা চলছে সময় অনুসারে। ইউনাইটেড নেশনস শব্দটি কার মস্তিষ্ক প্রসূত? ইউনাইটেড নেশনস বলতে সম্মিলিত জাতিপুঞ্জ। এই শব্দটি রুজভেল্ট এর মস্তিষ্ক প্রসূত। রুজভেল্ট তখন ছিলেন মার্কিন রাষ্ট্রপতি। তিনি প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন শব্দটি ব্যবহার করেছিলেন। 1942 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ওয়াশিংটন সম্মেলন হয়েছিল। এই সম্মেলনে রুজভেল্ট প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ শব্দটি ব্যবহার করেন। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে শূন্যস্থান অধ্যায় এবং শূন্যস্থান নীতি রয়েছে, মানে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি অধ্যায় এবং কতগুলি নীতি রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে 19টি অধ্যায় এবং 7টি নীতি রয়েছে। এছাড়াও এখানে আলোচনা করা দরকার, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে 111টি ধারা রয়েছে এবং 4টি উদ্দেশ্য রয়েছে। এগুলো কিন্তু পরবর্তীকালে আলোচনা প্রসঙ্গে আসতে পারে। সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বাধিক প্রতিনিধি পাঠাতে পারে, মানে সাধারণ সভাতে প্রতিটি রাষ্ট্র সদস্য রাষ্ট্র সর্বাধিক কতজন করে প্রতিনিধি পাঠাতে পারে? 5 জন করে প্রতিনিধি পাঠাতে পারে। তবে প্রতিটি সদস্য রাষ্ট্র তার ভোটদান করার ক্ষমতা একটি। 12 দাগেরটি, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে মিথ্যা বাক্যটি কোনটি? আমাদের তাহলে সব অপশানগুলোই দেখতে হবে। অপশান এতে আছে বর্তমানে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15। বিয়ে আছে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি পায় 1965 সালে। তাহলে 1965 সালের আগে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল 11 জন। 1965 সালে সেটা করা হয় 15 জনে, মানে বৃদ্ধি করা হয়। অপশান সিতে প্রথমে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 10। এটা কিন্তু ভুল। দিয়ে দাগের অপশানটা দেখি, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5, ঠিক। তাহলে 12 দাগেরটা সি এর অপশান হবে। কোশ্চেনগুলো ভালো করে পড়বে। মিথ্যা বাক্য কোনটি? তাহলে সি এর দাগের অপশানটা মিথ্যা। বিবৃতি 1, 2, 3, 4 দেওয়া আছে, সব বিবৃতিগুলোই আমাদেরকে পড়তে হবে। মহাসচিব হলেন সচিবালয়ের প্রধান পরিচালক। তাহলে বিবৃতি 1 ঠিক। বিবৃতি 2তে আছে মহাসচিবের কার্যকালের মেয়াদ 5 বছর, এটাও ঠিক। বিবৃতি 3 অবসর গ্রহণের পর মহাসচিব পুনর্নির্বাচিত হতে পারেন না, এটা ভুল। মহাসচিব অবসর গ্রহণের পর আবার নির্বাচিত হতে পারেন। এরকম অনেক উদাহরণ রয়েছে। বিবৃতি 4 জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন ট্রিক ভেলি, এটাও ভুল। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ট্রিক ভেলি, বর্তমান মহাসচিব হচ্ছেন অ্যান্টোনিও গুটারেস। তাহলে বিবৃতি 1, 2 ঠিক, বিবৃতি 3, 4 ভুল। দেখো কোন অপশানটাতে রয়েছে। অপশান বি 1, 2 সত্য এবং 3, 4 মিথ্যা। বিশ্ব ব্যাংকের সর্বোচ্চ অংশ হল, মানে বিশ্ব ব্যাংকের সর্বোচ্চ সংস্থা কোনটি? এখানে 4টি অপশান দেওয়া আছে। এখানে এ দাগের অপশানটা বোর্ড অফ গভর্নস, এটাই হচ্ছে বিশ্ব ব্যাংকের সর্বোচ্চ সংস্থা। চিত্র থেকে সঠিক সদর দপ্তরের নামটি চিহ্নিত করো। এখানে দেওয়া আছে ওয়াশিংটন, জেনেভা, হেগ, রোম, এই 4টি অপশান দেওয়া আছে। আমাদেরকে এইখানে চলে আসতে হবে। দেখো ইউনেস্কো তার সদর দপ্তর প্যারিস। ইউনিসেফ এর সদর দপ্তর নিউ ইয়র্ক। তাহলে হুয়ের সদর দপ্তর কোথায়? হুয়ের সদর দপ্তর
জেনেভা, এইভাবে দেওয়া থাকবে। এমসিকিউ প্রশ্ন, তোমাদেরকে ঠিকভাবে দেখে শুনে নির্ণয় করতে হবে। কিভাবে আইএমএফ সদস্য দেশগুলিকে অর্থ প্রদান করে সহায়তা করে? এখানে অপশানগুলো দেখতে হবে। আইএমএফ এর কাজ কি? আইএমএফ এর কাজ হচ্ছে রাষ্ট্রগুলোকে আর্থিক সহায়তা করা। মানে আর্থিক সহায়তা করবে কিভাবে? ঋণ প্রদান করে। তাহলে দেখো কোন অপশানটা হবে, এর দাগের অপশানটা। স্বল্প মেয়াদ ও দীর্ঘমেয়াদের ভিত্তিতে ঋণ প্রদানের মাধ্যমে আইএমএফ সদস্য রাষ্ট্রগুলিকে সহায়তা প্রদান করে। কোন ধরনের নিরাপত্তাকে গ্লোবাল সিকিউরিটি বলা হয়? গ্লোবাল সিকিউরিটি বলতে বিশ্ব নিরাপত্তা। তা বিশ্ব নিরাপত্তা বলতে যদি কোনো বিষয় বিশ্বের সমস্ত রাষ্ট্রের উপরেই প্রভাব ফেলে তাকেই বলা হবে গ্লোবাল সিকিউরিটি। এইটা তাহলে কোন ধরনের নিরাপত্তার মধ্যে পড়ছে? এটা হচ্ছে তোমার অপ্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ছে। যেমন মহামারী, দারিদ্রতা, অভিবাসন, পরিবেশ অবক্ষয়, ওজোন স্তরের অবক্ষয়, এগুলো তো আর একটি রাষ্ট্রের উপরেই প্রভাব ফেলে না, এটা বিশ্বের সমস্ত রাষ্ট্রের উপরে প্রভাব ফেলে। এই জন্য এটাকে বলা হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা এবং এটাকে বলা হচ্ছে গ্লোবাল সিকিউরিটি। সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? অর্থনৈতিক নিরাপত্তা। সমসাময়িক বিশ্বে মানুষের যে নিরাপত্তাটা আসবে কোথা থেকে? যদি তার কাছে অর্থ থাকে। সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত হয় না, মানে কোন বিষয়টাকে সন্ত্রাসবাদী কার্যকলাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় না? এখানে যে অপশানগুলো আছে অপশানগুলো দেখবে। এখানে রয়েছে কূটনীতি। কূটনীতি সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করা হয় না। কূটনীতি জিনিসটা কি? কূটনীতি হচ্ছে বা ডিপ্লোম্যাসি একটি রাজনীতি, যেটা একটি রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সঙ্গে ঘটনাটি ঘটে থাকে। প্রতিটি রাষ্ট্রে অন্যান্য রাষ্ট্রের কূটনীতিবিদরা থাকেন, ওই রাষ্ট্রে কি হচ্ছে না হচ্ছে নিজ রাষ্ট্রে খবর দেন। এইভাবে প্রতিটি রাষ্ট্র কূটনীতি প্রয়োগ করে বা কূটনীতিবিদদের স্থাপন করে নিজ রাষ্ট্রকে সুরক্ষিত রাখে। এটা কোনোভাবেই সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। সন্ত্রাসবাদী কার্যকলাপের মধ্যে আছে যেমন সাইবার আক্রমণ। আমরা মোবাইল ফোন ব্যবহার করছি, কোনো কোনো সময় দেখবে খবর শুনবে এর ব্যাংক থেকে এত টাকা গায়েব হয়ে গেছে, এর ফোনটা হ্যাক করে নিয়েছে। এর একটা ধারণা দিলাম। এটা ব্যাপক ক্ষেত্রে যখন হচ্ছে তখন তাকে বলা হবে সাইবার আক্রমণ। তারপর আত্মঘাতী বোমা বিস্ফোরণ তো তোমরা জানো। আর হচ্ছে হাইজ্যাকিং, কোনো একটি বিমানকে হাইজ্যাক করে নেওয়া হয়েছে, এরা কিন্তু সন্ত্রাসবাদী কার্যকলাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অভিবাসনের প্রধান কারণ? তাহলে অভিবাসন জিনিসটা কি? আমরা আগের সেটে আলোচনা করেছিলাম। অভিবাসন হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে স্বেচ্ছায় মানুষ যখন চলে যায় তখন তাকে বলা হবে অভিবাসন। দেখো এখানে যে অপশানগুলো রয়েছে, এর দাগের অপশান অর্থনৈতিক সুযোগ। তাহলে ভালো কাজের নেশায়, ভালো বেতনের নেশায় মানুষ যেতে পারে অন্য স্থানে। বিয়েটা জলবায়ু পরিবর্তন। মনে করো গঙ্গার ভাঙনের ফলে ওই স্থানের মানুষগণ যারা রয়েছেন তারা কি করছে? অন্য স্থানে চলে যাচ্ছেন। এটা প্রাকৃতিক কারণে কিন্তু ঘটছে। সে দাগেটা সংঘাত এবং যুদ্ধ। জম্মু কাশ্মীরে ঘন ঘন সন্ত্রাসবাদী আক্রমণের জন্য সেখান থেকে হিন্দু যারা তারা ভারতের দিকে বা ভারতের দক্ষিণের দিকে চলে আসছে। তাহলে অভিবাসনের এই তিনটি কারণ ঠিক। তাহলে অ্যান্সার হবে উপরের সবকটি। 21 বিবৃতি দেওয়া আছে, বিবৃতি এ এবং কারণে আর। দারিদ্র্য একটি সভ্য সমাজে নিরাপত্তাহীনতায় অবদান রাখে। তুমি যদি দরিদ্র হও তাহলে তুমি নিরাপত্তাহীনতায় অবশ্যই ভুগবে। তাহলে বিবৃতি এ ঠিক। কারণে আছে দারিদ্র্যের মধ্যে বসবাসকারী লোকেদের মৌলিক চাহিদা পূরণের জন্য অপরাধমূলক কাজকর্মে জড়িত হওয়ার সম্ভাবনা বেশি। এটাও ঠিক। যদি দারিদ্রতা থাকে তোমার মধ্যে তাহলে তোমার মৌলিক চাহিদা তুমি পূরণ করতে পারবে না। আর
মৌলিক চাহিদা পূরণ করতে না পারলে অপরাধমূলক কাজকর্মে তুমি জড়িয়ে পড়বে। চুরি, ডাকাতি, ধার নেওয়ার পর শোধ না দেওয়া, এই সমস্ত সামাজিক অপরাধ, এগুলোতে তুমি অবশ্যই জড়িয়ে পড়বে। তাহলে এটাও ঠিক। দেখা যাক অপশানে কোন অপশানটা হতে পারে। আমরা তাহলে এ এবং আর দুটোকেই ঠিক বললাম। এ দাগের অপশানটা হবে। এ ও আর উভয়েই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। মহামারী চলাকালীন সংক্রামক রোগের বিস্তার রোধ করার কার্যকারী উপায়টি কোনটি? যখন মহামারী হয়েছিল কোভিড-19, সেই সময় একটা প্রথা চলে এসেছিল যে নিয়মিত হাত ধুতে হবে এবং হাত সবসময় স্যানিটাইজ করে রাখতে হবে। সেখানে কিন্তু কোনোরকম কোনো ওষুধ তখন ছিল না। তাহলে অপশান সি, নিয়মিত হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, এইগুলো ব্যবহার করলে মহামারীর যে আক্রমণ, বিস্তার, এগুলোকে রোধ করা যাবে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পরিবেশগত নিরাপত্তার মূল নীতি নয়? এইখানে তোমাদেরকে অপশানগুলো অবশ্যই সবগুলো দেখতে হবে। স্থিতিশীল সম্পদের ব্যবস্থাপনা, মানে যেটাকে আমরা বলছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যতটা প্রয়োজন ততটাই তুমি ব্যবহার করবে। পিএ দাগের অপশানটা রয়েছে প্রাকৃতিক সম্পদের অত্যধিক ব্যবহার। এটা কিন্তু ঠিক নয়। প্রাকৃতিক সম্পদের তোমার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার করে চলছো, এটা কিন্তু ঠিক নয়। সি দাগেটা কার্বন নির্গমন হ্রাস, পরিবেশ থেকে CO2 এর পরিমাণটা কমাতে হবে। ডি আছে জীব বৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশে যে ডাইভার্সিটি রয়েছে, বায়োলজিক্যাল ডাইভার্সিটি, সেইটাকে সংরক্ষণ করতে হবে। তাহলে বি এর অপশানটা ভুল, বা পরিবেশ নিরাপত্তার মূল নীতি নয়। 24 দাগের কোশ্চেনটা দেখো, হায়দ্রাবাদ প্রসঙ্গে সঠিক ক্রমটি হলো, মানে এখানে 4টা অপশান দেওয়া আছে, 4টা অপশানকে সময় অনুযায়ী পরপর সাজাতে হবে। প্রথমে রয়েছে হায়দ্রাবাদের নিজাম স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন। 2 আছে হায়দ্রাবাদের অঞ্চলগুলিকে ভাষার ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়েছিল। নিজাম মজলিস ইতিহাদ উল মুসলিমিন নামে উগ্র সাম্প্রদায়িক ও ভারত বিদ্বেষী সংস্থার নেতা কাসিম রিজভির কুপরামর্শে প্রভাবিত হয়ে পড়েন। 4 আছে হায়দ্রাবাদে অপারেশন পোলো অভিযান চালায় ভারত। এই যে বিষয় 4টি, এটাকে ক্রম অনুযায়ী সাজাতে হবে। তাহলে প্রথমেটা ঠিক আছে, হায়দ্রাবাদের নিজাম স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন, এটা ঠিক আছে। তাহলে প্রথমেরটা প্রথমেই থাকবে। তাহলে এ বি সি, প্রথমেরটা প্রথমেই রয়েছে। 2টা দেখো, হায়দ্রাবাদের অঞ্চলগুলিকে ভাষার ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়েছিল। তবে এটা মাথায় রাখতে হবে, হায়দ্রাবাদ যখন ভারতের অন্তর্ভুক্ত হয় তখনই হায়দ্রাবাদকে 3টি ভাষার ভিত্তিতে ভাগ করা হয়েছিল। তাহলে সব ঘটনা ঘটার পরেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তাহলে এটা 4-এ হতে পারে। দেখি 2-4 নম্বরে আছে কিনা। দেখো 2-4 নম্বরে রয়েছে। তাহলে একের দাগেরটা প্রথমেরটা প্রথমে রয়েছে এবং 2-এরটা 4-এ রয়েছে। তাহলে এই অপশনটাই কিন্তু অ্যান্সার হবে। ভারতীয় ইউনিয়নে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির ক্ষেত্রে প্রধান নেতা কে ছিলেন? ভারত যখন স্বাধীন হলো তখন ভারতে 2 ধরনের রাজ্য ছিল, একটা হচ্ছে দেশীয় রাজ্য আর একটা হচ্ছে ব্রিটিশ শাসিত রাজ্য। ব্রিটিশ শাসিত রাজ্য তো স্বাধীন হয়ে গেছে, কিন্তু দেশীয় রাজ্যগুলো তখনও পর্যন্ত স্বাধীন হয়নি বা ভারতের অন্তর্ভুক্ত হয়নি। সেই দেশীয় রাজ্যগুলোকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ ভূমিকা অবলম্বন করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এই জন্য সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। তিনি শক্তির সঙ্গে দেশীয় রাজ্যগুলোকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন। 1948 খ্রিস্টাব্দে মণিপুরে গণভোটের ব্যবস্থা করেন কে? রাজা বোধচন্দ্র সিং। গণভোটের মাধ্যমে মণিপুর ভারতের অন্তর্ভুক্ত হয়। তখন মণিপুরের রাজা ছিলেন মহারাজ বোধচন্দ্র সিং। ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? এটা কিন্তু আমরা অনেকবার আলোচনা করে এসেছি। ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে
অন্ধ্রপ্রদেশ। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল কত সালে? 1953 সালে, যেটাকে আমরা ফজল আলী কমিশন নামেও কিন্তু চিনি। 29টা স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভ ক এবং স্তম্ভ খ। এখানে রাজনৈতিক দল সম্পর্কে দেওয়া রয়েছে। দেখি স্তম্ভ ক এবং খতে কি দেওয়া আছে। রাজনৈতিক দল, ইশতেহার, মতাদর্শ, নির্বাচনী প্রচার। তাহলে রাজনৈতিক দলের কাজটা কি? রাজনৈতিক দলের কাজটা দেখবে, সবগুলো পড়ে অবশ্যই দেখবে। রাজনৈতিক দলের কাজ হচ্ছে ডিএটা, একটি গোষ্ঠী যার লক্ষ্য নির্বাচনের মাধ্যমে জননীতিকে প্রভাবিত করা। তাহলে রাজনৈতিক দলের ইশতেহার বা বিষয়টা কি? রাজনৈতিক দলের ইশতেহারটা হচ্ছে এটাই, দলের লক্ষ্য এবং নীতির বিবৃতি। মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা করে মেমোরান্ডাম থাকে, তার লক্ষ্যটা কি হবে, সেই যে দল গড়েছে সেই দলের নীতি কি হবে। তাহলে ইশতেহার। সি, মতাদর্শ, মানে কিছু তত্ত্বের উপর ভিত্তি করে রাজনৈতিক দলটা গড়ে উঠবে। দেখো, রাজনৈতিক তত্ত্বের ভিত্তিতে নির্মাণ করে এই রাজনৈতিক দল। তারপরে রয়েছে নির্বাচনী প্রচার, দল ও প্রার্থীকে সমর্থনের প্রচেষ্টা। তাহলে এইভাবে তোমাদের করতে হবে। দেখো এইখানে কোন অপশনটা হতে পারে। তাহলে রাজনৈতিক দল 1D, 2C রয়েছে 2C, তাহলে অপশন বি এটাই অ্যান্সার হবে। রাজনৈতিক দলের মুখ্য বৈশিষ্ট্য কি? রাজনৈতিক দলের মুখ্য বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক ক্ষমতা অর্জনে লক্ষ্য রাখা। রাজনৈতিক দলের মুখ্য বৈশিষ্ট্য এটাই হবে, কিভাবে ক্ষমতা দখল করা যাবে সেই লক্ষ্যেই কিন্তু রাজনৈতিক দল তার কাজ করে থাকে। নিচের কোনটি রাজনৈতিক দলের কাজ নয়? আইন প্রণয়ন করা। রাজনৈতিক দল যখন ক্ষমতায় চলে আসবে তারাই কিন্তু সরকার হবে, তারাই তখন আইন তৈরি করবে। বিয়েটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, এটাও কিন্তু রাজনৈতিক দলের কাজ। সি একটা জনমত গঠন করা, রাজনৈতিক প্রচারের মাধ্যমে জনমত গঠন করে এবং নির্বাচনে জয়লাভ করার একটা আশার আলো দেখতে পায়। ডি আছে সামরিক সাহায্য প্রদান করা, এটাই কিন্তু হবে না। রাজনৈতিক দলের সঙ্গে সামরিক কোনো রকম কোনো সম্পর্ক নেই। এই কোশ্চেনটা ভালো করে দেখো। ভারতে একটি প্রধান ও পুরনো রাজনৈতিক দল 1925 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর তারিখটিকে এ দলের প্রতিষ্ঠা দিবস হিসাবে ঘোষণা করেছে। 1964 খ্রিস্টাব্দে এ দলটি ভেঙে যায়। মার্ক্সীয় আদর্শ এ দলের প্রধান ভিত্তি। উল্লেখিত এই এ দলটি কোনটি? তাহলে অপশানগুলো দেখবে। অপশানগুলো দেখার পর যে লেখাটা আছে সেটাকে ভালো করে দেখবে। এটা কিন্তু খুবই সহজ। মার্ক্সীয় মতাদর্শ লেখা রয়েছে। মার্ক্সীয় মতাদর্শের উপর ভিত্তি করে গড়ে উঠেছে আমাদের ভারতীয় দল হচ্ছে সিপিআই। সেই সিপিআইটা 1964 সালে ভেঙে সিপিআইএম তৈরি হয়। তাহলে দেখো কোন অপশনটা হতে পারে। বি এর অপশনটাই ঠিক, সিপিআই। ভারতের কোন রাজ্যে প্রথম জোট সরকার গড়ে ওঠে? কেরলে প্রথম জোট সরকার গড়ে ওঠে। জোট সরকার বলতে কোনো একটি রাজনৈতিক দল এককভাবে নিজে সরকার গঠন করতে পারছে না, তখন সে কি করবে? অন্যান্য কয়েকটি দলকে একসঙ্গে নিয়ে সরকার গঠন করবে। এরকম একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কেরলে। সেই কেরলে তখন প্রথম জোট সরকার গঠন করা হয়েছিল। এই কেরলটাই ভারতের প্রথম রাজ্য যেখানে জোট সরকার গঠন করা হয়েছিল। এখন তো হামেশাই কেন্দ্র রাজ্য সকল জায়গাতেই জোট সরকার পরিলক্ষিত হয়। আমাদের ভারতবর্ষে এখন জোট সরকার রয়েছে, এনডিএ, তার মূল দল হচ্ছে বিজেপি। অ্যাক্ট ইস্ট পলিসি গৃহীত হয় যার সময়কালে? কার সময়কালে অ্যাক্ট ইস্ট নীতিটি গৃহীত হয়েছিল? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর সময় এই নীতিটা গ্রহণ করা হয়। তবে আমরা সকলেই জানি লুক ইস্ট পলিসি, এই লুক ইস্ট পলিসি নরসিম্হা রাওয়ের সময় গ্রহণ করা হয়েছিল। তারই একটি মডিফাইড রূপ অ্যাক্ট ইস্ট পলিসি, যেটা নরেন্দ্র মোদী গ্রহণ করেছিলেন। প্রশ্ন চিহ্নিত যুক্ত স্থানে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো।
প্রশ্ন কোথায় রয়েছে? প্রশ্ন চিহ্ন এইখানে। তাহলে অপশান আছে সাপটা, বিমস্টিক, সিয়াটো, LTTE। এই চারটা অপশানের মধ্যে কোন অপশানটা হবে? এখানে দেখো কোন কোন দেশগুলো দেওয়া রয়েছে: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। এই যে দেশগুলো, এই দেশগুলো সার্ক গোষ্ঠীভুক্ত দেশ। এই সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোকে নিয়ে একটা মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলেছিল ভারত। তাহলে এই সমস্ত দেশগুলোকে নিয়ে একটা মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা হয়েছিল। সাপটা এর মানেটা হচ্ছে বা ফুল ফর্ম সাউথ এশিয়া ফ্রি ট্রেড এরিয়া, মানে দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল। এই সমস্ত রাষ্ট্রগুলোকে নিয়ে গঠন করা হয়েছিল। তাহলে অপশান এ, অপশান এতে কি আছে? সাপটা। এটাই কিন্তু জিজ্ঞাসা চিহ্ন অংশে বসবে, মানে তোমরা গোল করবে। অপশান এ। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 1, 2, 3 চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 2007 সালে। ভারত ও রাশিয়া যৌথভাবে কোন উন্নত সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে? ব্রহ্মস নামক একটা উন্নত সুপারসনিক ক্রুজ, যেটাকে জল, স্থল, আকাশ থেকে প্রয়োগ করা যায় বা ছাড়া যায়। এটা একটা খুব শক্তিশালী সুপারসনিক ক্রুজ, যার জন্য পাকিস্তান, চীন ভীত এবং সন্ত্রস্ত। ভারত চীন সীমান্ত শান্তি চুক্তি BPTA স্বাক্ষরিত হয় কত সালে? 1993 সালে BPTA চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। ভারতের পারমাণবিক পরীক্ষা পোখরান 2 এর সাংকেতিক নাম কি ছিল? এর সাংকেতিক নাম ছিল অপারেশন শক্তি। তবে পোখরান 1 তার সাংকেতিক নাম কি? স্মাইলিং বুদ্ধ। আর পোখরান 2 যেটা হয়েছিল 1998 খ্রিস্টাব্দে, তার সাংকেতিক নাম অপারেশন শক্তি। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তখনও ছিল NDA সরকার, যার মূল দল বিজেপি। চিত্র থেকে চুক্তি সম্পাদনের সঠিক বিকল্পটি হল, তাহলে আছে CTBT, প্রশ্নচিহ্ন কোনটা হবে? PTBT এটা হয়েছিল 1963 খ্রিস্টাব্দে। NPT এটা হয়েছিল কত সালে? 1968 খ্রিস্টাব্দে। তাহলে CTBT কত সালে হয়েছিল এই চুক্তিটা, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। CTBT চুক্তিটা হয়েছিল 1966 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে। তোমাদের কাছে 4 নম্বর সেটের প্রশ্নগুলো আলোচনা করা হলো। এরকমই কোশ্চেনগুলো পড়বে, দেখবে হয়তো পরীক্ষাতে এই ধরনের কোশ্চেনগুলো পড়বে, তোমরা ভালো লিখতে পেরেছ। ঠিক আছে, কোশ্চেনগুলো পড়বে, দেখবে, বারবার দেখবে, দেখলে তোমরা অবশ্যই বিষয়গুলোকে স্মরণে রাখতে পারবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।